বাংলাদেশ এখন এমন একটা সময়ের সামনে দাঁড়িয়ে আছে যেখানে তার একটা সিদ্ধান্ত ইসলামিক নেটোতে জয়েন করা বা না করা তার প্রভাব হবে অত্যন্ত সুদূরপ্রসারী এবং সারা দেশের মানুষ দুই ভাগে বিভক্ত। একটা গ্রুপ অনেকগুলো যুক্তি দিচ্ছে কেন আসলে আমাদের ইমিডিয়েটলি কোনো রকম দেরি ছাড়া ইসলামিক নেটোতে জয়েন করা উচিত, অ্যাজ ইফ এটা নো ব্রেইনার। আরেকটা দল বলছে না, তুমি যদি ইসলামিক নেটোতে জয়েন করো তুমি তোমার দেশকে সিরিয়া অথবা ইউক্রেন বানায় ফেলবা। কিন্তু ইসলামিক নেটোতে জয়েন করার আসলে কনসিকোয়েন্সটা বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে কি হবে? আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইসলামিক নেটোতে জয়েন করার পক্ষের যুক্তি, ইসলামিক নেটোতে জয়েন করার বিপক্ষের যুক্তি, এবং কেন আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে ইসলামিক নেটোতে জয়েন করা উচিত না। ভেঙে বলছি। 5 আগস্টের ভিডিওতে আমি বলেছিলাম ইসলামিক নেটো সম্পর্কে ডিটেলস, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ওই ভিডিওতে আমি বলেছিলাম পুরো মিডল ইস্টের ইতিহাস এবং নীতি নতুন করে লিখবে এই ডিফেন্স প্যাক্ট। ইরান সহ অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলা দ্রুত এটাতে ইনভাইট করবে। তখন অনেকে কমেন্ট সেকশনে হাসাহাসি করছে, অনেকে বলছে না এটা আসলে আমেরিকার দালালি করতেছে, এরা আসলে ইসরায়েলের পক্ষে, ইরানের বিপক্ষে। এগুলো ফালতু আলাপ। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সিরিয়া, ইজিপ্ট জয়েন করার কথা আলোচনা করছে। ইরানের কাছে অলরেডি প্রস্তাব পাঠানো হয়েছে এই ডিফেন্স প্যাক্টে জয়েন করার জন্য। তার মানে পরিষ্কারভাবে এই মক্কা চুক্তি প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে কাজ করবে। এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে মুসলমান হিসেবে এটা দেখতে খুবই ভালো লাগে যখন মুসলমানরা কলোনাইজেশন থেকে বের হয়ে আসতেছে এবং অর্থনৈতিক, সামরিক সব দিক থেকে তারা জোটবদ্ধ হচ্ছে, একতাবদ্ধ হচ্ছে। এবং আমি বিশ্বাস করি ইরান ইভেনচুয়ালি এই প্যাক্টে জয়েন করবে। সেটা আজকে করতে পারে, সেটা 1 বছর বা 2 বছর পরেও করতে পারে। বাট ইরান এই জন্য জয়েন করবে যে শিয়া সুন্নির বাইরে গিয়ে তারা বৃহত্তর কল্যাণের জায়গা থেকে তারা বুঝতে পারবে একটা ডিফেন্স প্যাক্টের আওতায় আসাটা আসলে রিজিয়নাল প্রসপারিটির জন্য বেটার। এবং আফ্রিকার বিভিন্ন মুসলিম দেশ, ইজিপ্ট, লিবিয়া, লেবানন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সবাই আস্তে আস্তে এই প্যাক্টে জয়েন করবে। বাংলাদেশের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশ পৃথিবীর একটা খুবই রেয়ার মুসলিম দেশ, যেই দেশের ধারে কাছে কোনো মুসলিম দেশ নাই ভৌগোলিক অবস্থানের দিক থেকে। আমাদের 3 দিকে ভারত, একদিকে মায়ানমার আর সমুদ্র। এবং বাংলাদেশ অলরেডি আগ্রহ প্রকাশ করেছে এই মক্কা ডিফেন্স প্যাক্টে জয়েন করার ব্যাপারে। চলুন দেখি এখানে জয়েন করার পক্ষের যুক্তিগুলো বিশেষজ্ঞরা কি বলছেন। প্রথম কথা হচ্ছে, আমরা মুসলমান, এটা মুসলমানদের একটা ডিফেন্স প্যাক্ট, আমরা কেন জয়েন করব না? আমরা কেন শক্তিশালী হব না? সো আমরা মুসলমান, আমাদের ইসলাম এবং জাতীয়তাবোধের যে মিশ্রণ, সেই জায়গা থেকে এরকম একটা ডিফেন্স প্যাক্টে জয়েন না করার তো কিছু নাই। আর তাছাড়া আমাদের তো মিলিটারি এত স্ট্রং না, আমাদের অর্থনীতি এত স্ট্রং না। আমরা চাই যে সৌদি আরব আমাদের এখানে আরও ইনভেস্ট করুক, আমরা চাই অন্যান্য মুসলিম বিশ্বের সাথে কানেক্টেড থাকতে। ওআইসি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরে এই ডিফেন্স প্যাক্টে সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে। অলরেডি বাংলাদেশের সাথে চায়না, বাংলাদেশের সাথে সৌদি আরব এবং বাংলাদেশের সাথে টার্কির সম্পর্ক খুবই ভালো। সেই জায়গাটা থেকে এই ডিফেন্স প্যাক্টে জয়েন করাতে তো বাংলাদেশের নেট লাভ অনেক বেশি। এটা মুসলিম আইডেন্টিটির প্রশ্ন। দ্বিতীয় যেটা বিষয় বিশেষজ্ঞরা বলছেন সেটা হচ্ছে, আমরা গত 17 বছর ধরে দেখছি বাংলাদেশের ফরেন পলিসি, বাংলাদেশের গভর্নেন্স সবকিছু ভারতমুখী, অথবা তারও আগে থেকে হিসাব করলে সবকিছু আমেরিকামুখী। বাংলাদেশ গত 50 বছরে আমেরিকা এবং ভারতের যে বলয়, সে বলয় থেকে বের হতে পারে নাই। এবং আমরা যদি 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থান দেখি, সেখানে এটা খুবই ক্লিয়ার যে বাংলাদেশে ভারতের জনপ্রিয়তা সিগনিফিকেন্টলি কমে গেছে। এবং পাবলিকের একটা সেন্টিমেন্ট আছে যে আমরা ভারতের সাথে ডেফিনেটলি যুদ্ধ চাই না, বাট আমরা ভারতের সাথে এমন একটা অবস্থান চাই যেখানে আমরা সম্মানের সাথে নেগোশিয়েট করতে পারবো। আমাদের পররাষ্ট্রনীতি, সেটা আমাদের পানিপথ, আমাদের নদীপথ বিষয়ক চুক্তি হোক, সেটা আমাদের অন্য যে কোনো দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে হোক, অর্থাৎ একটা সমতার সম্পর্কে বাংলাদেশ ভারতের সাথে আসতে চায়। এবং বাংলাদেশিদের মধ্যে অনেক বিশেষজ্ঞরাই মনে করে যে আওয়ামী লীগের সময় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা আসলে বাংলাদেশের জন্য বা বাংলাদেশিদের জন্য কোনোভাবেই রেসপেক্টফুল ছিল না, বরং বাংলাদেশিদেরকে ট্রিট করা হইতো একটা ভেসেল স্টেটের মতো, যেখানে বাংলাদেশকে যে কোনো কিছু বা বাংলাদেশ সরকারকে যে কোনো কিছু করতে গেলে ভারতের পারমিশন লাগবে, এবং ভারত যদি পারমিশন না দেয় বাংলাদেশ করতে পারবে না, যদিও সেটা হয়তো বাংলাদেশের জন্য ভালো, সেটা সামরিক হোক, সেটা অর্থনৈতিক হোক। তো ভারতের সাথে একটা সমঝোতার জায়গায় আসার ক্ষেত্রে এই গ্রুপের বিশেষজ্ঞদের মতামত হচ্ছে যে যদি আমরা এই ডিফেন্স প্যাক্টের আওতায় থাকি, তাহলে ভারত আমাদের সাথে কোনো সামরিক যুদ্ধের চিন্তা করবে না। এবং আমাদেরকে ভারত যখন কোনো নেগোসিয়েশন টেবিলে নিবে, কোনো ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্টে যাবে, তখন ভারত আমাদেরকে
আরো বেশি মিউচুয়াল রেসপেক্টের জায়গা থেকে দেখবে। ৩ নাম্বার বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের অনেক বিশেষজ্ঞ মনে করে যে আমাদের এই মুহূর্তে ইকোনমিতে একটা লিকুইডিটি ক্রাইসিস আছে। গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, ব্যাংকিং এর সংকট, সেই জায়গাটা থেকে বাংলাদেশের প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার। সেই ফাইন্যান্সিয়াল সাপোর্ট করার মতো দেশ আছে ২ টা। একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে সৌদি আরব। প্লাস আমাদের দেশে যদি আমাদের নিরাপত্তা বাড়ানোর জন্য পার্টিকুলারলি ড্রোন ফ্যাক্টরি লাগে, সেখানে সেই মিলিটারি সাপোর্ট দিতে পারে তুর্কিয়া। সো অল ইন অল আমরা যদি এই প্যাক্টে জয়েন করি, তাহলে আমাদের জন্য আরো দ্বার উন্মোচন হবে। ৪ নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে ইসলামিক নেটোর কনসেপ্টের ক্ষেত্রে বলা হয়েছে মক্কা চুক্তিতে যে এটা নেটোর আর্টিকেল 5 এর মতো। মানে হচ্ছে কোনো একটা দেশ যদি বিপদে পড়ে বা কোনো যুদ্ধে জড়ায়, তাহলে বাকিরাও তাকে সাপোর্ট করবে। সেই জায়গাটা থেকে বাংলাদেশ স্বাভাবিকভাবে কারোর সাথে যুদ্ধ চায় না, কিন্তু বাংলাদেশ তার নিরাপত্তার বলয় আরো শক্তিশালী করতে চায় এবং বাংলাদেশ মনে করে ওই নিরাপত্তা বলয় শক্তিশালী করার ক্ষেত্রে এই ইসলামিক নেটোতে জয়েন করা বাংলাদেশের জন্য নেট পজিটিভ। বিপক্ষের যারা বিশেষজ্ঞ, যারা বলতে চায় যে ইসলামিক নেটোতে আমাদের এখন কোনোভাবেই জয়েন করা উচিত না, তার প্রথম পয়েন্ট হচ্ছে আমরা পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তি কিভাবে করি। এখানে একটা গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে পাকিস্তান, এবং বাংলাদেশ থেকে আপনি যদি ভৌগোলিক অবস্থানের দিকে তাকান, তাহলে এই ৩টা দেশে তুর্কিয়া, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে হচ্ছে কাছে হচ্ছে পাকিস্তান। আমরা তো 1971 সালে যুদ্ধ করলাম কি কারণে? এখন আমি কিভাবে পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তির আওতায় আসি? আমি কি আমার ইতিহাস, বাংলাদেশের জন্ম সব ভুলে যাব? আমরা পাকিস্তানকে আমরা কিভাবে ট্রাস্ট করতেছি? সো বাংলাদেশের জাতীয়তাবাদী একটা বিশেষজ্ঞ দল এটাকে মনে করতেছে 1971 সালের সাথে একটা প্রতারণা। দ্বিতীয় যুক্তি হচ্ছে যে ভারত এটাকে একটা যুদ্ধ ঘোষণার সাথে দেখবে, যে তুমি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করলা, ভারত দেখবে যে আমার নিরাপত্তা বেষ্টনী সম্পূর্ণভাবে ভায়োলেট করা হচ্ছে। কিভাবে ভায়োলেট করা হচ্ছে? ঠিক যেভাবে রাশিয়া মনে করছে যে ইউক্রেন নেটোতে জয়েন করা মানে হইল গিয়ে রাশিয়ার নিরাপত্তা বেষ্টনী সম্পূর্ণভাবে ভায়োলেট করা, একইভাবে যদি বাংলাদেশ এই মক্কা চুক্তিতে জয়েন করে, ভারতের আর কোনো কিছু করার নাই এক্সেপ্ট যুদ্ধে যাওয়া। কারণ এটা ভারত কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না, এবং ভারতের সাথে বাংলাদেশের যদি যুদ্ধ হয়, সেই যুদ্ধ বাংলাদেশের ইকোনমি এবং বাংলাদেশের ওভারঅল প্রসপারিটির জন্য ভয়ঙ্কর খারাপ, প্রবাবলি দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ক্যান হ্যাপেন। অর্থাৎ বাংলাদেশ কোনোভাবে যুদ্ধে চায় না। গত 50 বছরে বাংলাদেশে তো কেউ মিলিটারিলি অ্যাটাক করতে আসে নাই, তাহলে বাংলাদেশ কেন এরকম একটা ঝুঁকি নিবে ভারতের সাথে, যেইখানে ভারতের প্রতিক্রিয়া হইতে পারে একটা মিলিটারি অ্যাকশন? ভারতের দৃষ্টিকোণ থেকে বিশেষজ্ঞদের মতে তাদের কাছে মনে হবে বাংলাদেশ এই চুক্তিতে জয়েন করার মাধ্যমে বাংলাদেশ আসলে একরকম ওই ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান সিচুয়েশনে চলে গেছে। সো ইটস বেসিক্যালি ভারতের নিচে আরেকটা পাকিস্তান, ভারতের ওইদিকে আরেকটা পাকিস্তান, তার সাথে চায় না। সো ভারত এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারবে না, এবং যেহেতু আমাদের 3 দিকে ভারত, সেহেতু সরাসরি ভারতের স্বার্থবিরোধী এমন কোনো একটা কাজ আমাদের করা আমাদের জন্য আত্মঘাতী, ঠিক ইউক্রেনের নেটোতে জয়েন করার মতো। 3 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে এই যে আমরা আর্টিকেল 5 বলে লাফাইতেছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সংঘাত চলতেছে, সেই সংঘাতে বাংলাদেশের জড়ানোর কোনো অর্থ নাই, কারণ ওয়ার ইজ এক্সপেন্সিভ। তাদের যুক্তি হইল, ধরো পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ শুরু হলো, এখন তুমি কি পাকিস্তানের পক্ষে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করবে এই নীতি অনুযায়ী, এই মক্কা চুক্তি অনুযায়ী? আচ্ছা, ধরেন সৌদি আরবের সাথে ইরানের যুদ্ধ শুরু হইলো, তাহলে কি বাংলাদেশ এখন গিয়ে সৌদি আরবের সাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে? অথবা সাইপ্রাসে টার্কির সাথে গ্রিসের যুদ্ধ শুরু হইলো, কারণ সাইপ্রাস কেন্দ্রিক একটা বড় সড়ো টেনশন আছে টার্কি এবং গ্রিসের, সেখানে কি এখন বাংলাদেশের সোলজাররা গিয়ে মারা যাবে? বাংলাদেশের তো লেবার চিপ, সেই জায়গা থেকে বাংলাদেশের সোলজাররা অনেকেই আফ্রিকাতে যায়। এই মক্কা চুক্তির আওতায় বাংলাদেশি সোলজারদেরকে কি এমন কোনো একটা এমন কোনো ফ্রন্ট লাইনে জাস্ট শহীদ হওয়ার জন্য পাঠায় দেওয়া হবে কিনা, যে কনফ্লিক্টের সাথে বাংলাদেশের আসলে কোনো সম্পর্ক নাই? কারণ অন্যান্য যেই 3টা দেশ, সৌদি আরবের প্রচুর টাকা আছে, টার্কি মিলিটারি এবং ইকোনমিক্যালি অনেক স্ট্রং, এবং পাকিস্তানের মিলিটারি প্রোফাইল বাংলাদেশ থেকে অনেক স্ট্রং। তো সেই জায়গাটা থেকে বাংলাদেশ এই জোটে যদি জয়েনও করে, বাংলাদেশ আসলে এখানে একটা দুর্বল পার্টনার, এবং অনেক ক্ষেত্রে সবলেরা দুর্বলকে দিয়ে অনেক কাজ করায়, বা বাংলাদেশকে হয়তো ইউজ করবে ফ্রন্টলাইন সৈন্য হিসেবে, আর তারা হয়তো পিছন থেকে যুদ্ধের ইনভেস্টমেন্ট এবং যুদ্ধের হাই লেভেল স্ট্র্যাটেজিগুলো সেট করবে, এবং বাংলাদেশের কিছু বলার থাকবে না, কারণ তারা এই চুক্তিতে সাইন করছে এবং তারা চুক্তি থেকে বের হয়ে আসতে পারবে না। ওদের 4 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে মক্কা চুক্তিতে জয়েন করলে বাংলাদেশ পার্মানেন্টলি ভারত এবং আমেরিকার সাথে তাদের সম্পর্ককে কাট অফ করলো বা একরকম ছিন্ন করলো, এবং তারা পার্মানেন্টলি চায়না, সৌদি আরব, পাকিস্তান এবং তুর্কিয়ার যে ওয়ার্ল্ড ভিউ, যে ওয়ার্ল্ড অর্ডার, সেই অর্ডারের দিকে ধাবিত হইল, এবং এটার নিরাপত্তা ঝুঁকি এবং ইকোনমিক কনসিকুয়েন্স অনেক বেশি ফিউচারে হতে পারে, কারণ 5-10 বছর পরে বাংলাদেশ চাইলে এই চুক্তি থেকে বের হইতে পারবে না, কারণ বাংলাদেশ
এই পার্টির উপরে ডিপেন্ডেন্ট, আবার তাদের যে দেওয়া সেই কন্ট্রাক্ট লং রানে হয়তো বাংলাদেশের জন্য ভালো কিছু হবে না। যেমন চায়না আফ্রিকাতে প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে, কিন্তু কিছু আফ্রিকান কান্ট্রি কিন্তু চায়নার উপরে পুরাপুরিভাবে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। অনেকটা IMF এর লোন আর্জেন্টিনায় যা করছে, আর্জেন্টিনার ইকোনমিকে যেভাবে ধ্বংস করে দিয়েছে বা দেউলিয়ার দ্বারপ্রান্তে নিয়ে গেছে, একইভাবে চায়নার প্রচুর পরিমাণে লোন এবং ইনভেস্টমেন্ট কিন্তু আফ্রিকার কিছু কান্ট্রিকে কিছুটা উন্নতি করছে সত্যি, বাট অনেক বড় একটা ঋণের বোঝা দিয়ে দিছে। একইভাবে বাংলাদেশ এরকম একটা চুক্তি যে স্বাক্ষর করতে যাচ্ছে, তার কনসিকুয়েন্সে একদিকে তারা আমেরিকা এবং ভারত থেকে কমপ্লিটলি কাট অফ করতে চাচ্ছে বাংলাদেশ নিজেদেরকে, আরেকদিকে এই নতুন ওয়ার্ল্ড অর্ডারের এই যে দেশগুলা, এই ৩ মুসলিম দেশ ব্যাকড বাই চায়না, এটার ফিউচার কনসিকুয়েন্স বাংলাদেশের জন্য ভালো হবে না বলে এই বিশেষজ্ঞদের মতামত। এখন প্রশ্ন হইল, আমি কি মনে করি? আমি মনে করি যে বাংলাদেশের উচিত প্রেম করা, বিয়ে না করা। এটার মানে কি? মানে হইল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে মুসলিম হিসাবে এটা দেখতে অসাধারণ লাগে যে মুসলমান দেশগুলা যাদের অর্থনীতি স্ট্রঙ্গার, যারা মিলিটারিলি স্ট্রঙ্গার, তারা একসাথে হচ্ছে এবং তারা পুরো মধ্যপ্রাচ্য সহ অন্যান্য মুসলিম কান্ট্রিকে একসাথে নিয়ে তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বজায় রেখে একটা ওয়ার্ল্ড অর্ডার, একটা মিডল ইস্ট তৈরি করতেছে। তাই স্বাভাবিকভাবে খুব আবেগে আপ্লুত হয়ে বলতে ইচ্ছা করে, সব বাদ ভাই, আমরা মুসলমান, তাদের সাথে আমরা আছি। কিন্তু এই জায়গাটাতে আমাদেরকে আবেগকে নিয়ন্ত্রণ করে কিছু প্র্যাকটিক্যাল ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেলে আমাদেরকে চিন্তা করতে হবে। সবকিছু আবেগ দিয়ে চিন্তা করলে আমরা অনেক সময় এমন কিছু ভুল করতে পারি যেটা আমাদের জন্য ক্ষতিকর। দেখবেন যখন প্রেমিক প্রেমিকারা প্রেম করে, হয়তো বা 3 বছর 4 বছর ধরে প্রেম করতেছে, তখন হয়তো প্রেমিক বলে যে এখন তুমি তোমার বাবা মাকে বলো আমরা বিয়ে করি। প্রেমিকা তখনও পুরাপুরিভাবে প্রেমিককে ভালো মতো চিনে না বা জানে না, বা এখনো হয়তো বা সে বিয়ের জন্য প্রস্তুত না। তখন সে বলে, না আমি আমার আব্বা আম্মাকে বলতে পারবো না, বা আমার আব্বা আম্মা এখনো তোমাকে পছন্দ করবে না, বা তুমি চাকরিতে আরেকটা প্রমোশন পাও, অথবা তোমার চাকরি শুরু হোক, তারপরে আমরা বিয়ের কথা চিন্তা করবো। আপাতত আমরা শুধু আমাদের কথাবার্তার মধ্যে রাখি। আবার অনেক সময় প্রেমিকা বলে প্রেমিককে যে, যখন প্রেমিকা চায় যে ও প্রেমিকার বয়স বেড়ে যাচ্ছে, এখন বিয়ে করতে হবে, তখন প্রেমিকা প্রেমিককে চাপ দেয়, কিন্তু প্রেমিক চায় আরো সময় নিতে। তখন প্রেমিকা বলে, তাহলে তুমি তোমার বাসায় কবে বলবা, কবে আমরা বিয়ে করবা, কবে উঠাই নিবা ইত্যাদি। তখন প্রেমিক বলে, না আমার চাকরি তো মনে হয় যায় অবস্থা, আমার একটা প্রমোশন দরকার, আমার কোনো সেভিংস নাই, আমার মাকে আমি বলতে পারবো না, আমার বোনের এখনো বিয়ে হয় নাই। অর্থাৎ তারা প্রেমের সম্পর্ক চালিয়ে যেতে চায়, কিন্তু তারা ২ পক্ষের যেকোনো এক পক্ষ বিয়েটাকে পিছাইতে চায়। তারা মনে করে যে এটা রাইট টাইম না। এখন ডেফিনিটলি ইসলামে প্রেম করা হারাম, কিন্তু জিওপলিটিক্সে প্রেম করা হারাম না। জিওপলিটিক্সে আপনি প্রেম করতে পারেন। আপনাকে প্রেম করলে সবসময় বিয়ে করতে হবে না। আপনি শুধু টার্কির এক্সাম্পল দেখেন। টার্কি একসাথে আমেরিকার সাথে সম্পর্ক রাখে। টার্কি আজারবাইজান থেকে ইসরায়েলের লাইফলাইন যেই তেল, সেই তেল তুর্কিয়া হয়ে ইসরায়েলে আসে এবং তুর্কিয়া এই জন্য ইসরায়েল থেকে ভালো টাকা পায়। আবার তুর্কিয়া একই সাথে চায়নার সাথে ভালো সম্পর্ক রাখে। আবার দেখেন পাকিস্তান একই সাথে আমেরিকার সাথে সম্পর্ক ভালো, চায়নার সাথে তাদের সম্পর্ক তো অস্বাভাবিক ভালো। আবার পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক ভালো, আবার পাকিস্তানের সাথে রাশিয়ার সম্পর্ক খুব ভালো। অর্থাৎ জিওপলিটিক্সে আপনার সবসময় কারোর সাথে আপনার একদম বিয়ে হয়ে যাওয়ার দরকার নেই। আপনি অনেকের সাথে প্রেম করতে পারেন এবং অনেকের সাথে প্রেম করার মধ্যে কল্যাণ আছে। সো আমি পুরাপুরি পক্ষে যে বাংলাদেশ তুর্কিয়ার সাথে ড্রোন ফ্যাক্টরি সেট করুক, ড্রোন কারখানা সেট করুক। অবশ্যই তুর্কিয়ার কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখা আছে। স্পেশালি তুর্কিয়ার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে। সেম উইথ চায়না। চায়না থেকে অলরেডি যুদ্ধ বিমান কেনার ব্যাপারে আমাদের সরকার খুবই আগ্রহী এবং আমি মনে করি এটা পজিটিভ। বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, তাতে মাত্র ২ টা দেশ আমাদেরকে টাকা দিতে পারে। একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে সৌদি আরব। সো সৌদি আরব এবং চায়না বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট পার্টনার। স্পেশালি সৌদি আরব সামনের ৮ বছরে বিশাল পরিমাণে টাকা ইনভেস্ট করবে তার সোভারেন ওয়েলফেয়ার ফান্ডের, এবং সেই জায়গাটা থেকে বাংলাদেশের অবশ্যই উচিত সেখানে রিলেশনশিপটাকে স্ট্রং করা। IMF এর থেকে $১-২ বিলিয়ন নেওয়া যেতে পারে, বাট IMF থেকে যদি বেশি টাকা নেওয়ার অভ্যাস আমরা তৈরি করি, তাহলে আমাদের ইকোনমির অবস্থা পাকিস্তান অথবা আর্জেন্টিনার মতো হবে, অর্থাৎ দেউলিয়া হওয়ার মতো অবস্থা হবে। সো IMF এর টাকা সামান্য নেওয়া যেতে পারে, বাট বেশি টাকা IMF এর থেকে নেওয়া কোনো দেশের জন্য ভালো বুদ্ধি না। সেই জায়গা থেকে চাইনিজ ইনভেস্টমেন্টের টাকা নেওয়া অথবা সৌদি আরবের টাকা নেওয়া অনেক বেটার, এবং সেটা বাংলাদেশের লাগবে। এবং সেই জায়গায় বাংলাদেশ অবশ্যই সৌদি আরব, চায়না, তুর্কিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করুক, ইকোনমিক এবং মিলিটারি। সেটা আমি 100% চাই, ইমিডিয়েটলি দরকার, এবং বাংলাদেশ সরকার এটা করতেছে। কিন্তু বাংলাদেশের পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তির আওতায় আসা উচিত না এই মুহূর্তে। এটার ২টা কারণ। ১ নম্বর হচ্ছে, গত
20 বছরে বাংলাদেশে যা কিছু হইছে, তাতে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ দেখে বাংলাদেশীদের মধ্যে একটা ভারতের ব্যাপারে একটা নেগেটিভিটি তৈরি হইছে। এর মানে কখনো এইটা হওয়া উচিত না যে আমরা পাকিস্তানকে ট্রাস্ট করব নিঃশর্তভাবে। পাকিস্তানকে ট্রাস্ট করার মতো কিছু হয় নাই ভাই। আপনি পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক দেখেন। আফগানিস্তানে যখন আমেরিকা আক্রমণ করছে, তখন কি আসলে পাকিস্তানি ইন্টেলিজেন্স আমেরিকাকে পরোক্ষভাবে সমর্থন করে নাই? করছে। আর ১৯৭১ সালে যা কিছু হইছে সেটা তো আপনি বাংলাদেশ হিসেবে ভুলতে পারেন না। অর্থাৎ পাকিস্তানের সাথে সামরিক চুক্তি আমাদের দেশে যারা জাতীয়তাবাদী এবং চরমভাবে আওয়ামী লীগপন্থী তাদের জন্য একটা বিরাট সুযোগ তৈরি করে দিবে এই সরকারকে বিপদে ফেলার। কারণ তারা যেটা বলবে সেটা হচ্ছে, দেখো, ইন্ডিয়াকে বলবে এবং বাংলাদেশীদেরকে বলবে, দেখো, বাংলাদেশ পুরাপুরিভাবে ১৯৭১ সালের বিরোধী কাজ করতেছে। বাংলাদেশ পুরাপুরিভাবে রাজাকারদের মতো কাজ করতেছে। বাংলাদেশ পুরাপুরিভাবে পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তিতে গেছে। তারা বলবে না মক্কা চুক্তি, তারা বলবে বাংলাদেশের সাথে পাকিস্তানের চুক্তি। আপনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যাবেন, তা আপনি পাকিস্তানের সাথে গেলেন কেন? পাকিস্তানের সাথে আপনার কি? পাকিস্তানের সাথে আপনি একটা সামরিক চুক্তিতে গেলেন কেন? এটা কি আসলেই খুব দরকার ছিল? মানে ব্যাপারটা কি এমন ছিল যে বাংলাদেশের মিলিটারিকে অথবা ইকোনমিকে ইমপ্রুভ করার জন্য পাকিস্তানের সাথে চুক্তি ছাড়া আর কোনো উপায় নাই? ব্যাপারটা কি আসলে এরকম? এখন পাকিস্তান ইরানের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো, তুর্কির সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো, খুব ভালো কথা, ফ্যান্টাস্টিক। বাট বাংলাদেশ ১৯৭১ সালের ইতিহাস ভুলে গিয়ে কেন পাকিস্তানের সাথে একটা সামরিক আন্ডারস্ট্যান্ডিং এ আসবে? ওয়াই? তাও এমন একটা সময়ে যখন আমরা আমাদের মুসলিম পরিচয় এবং জাতীয়তাবাদ পরিচয়ের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থান রাখার চেষ্টা করতেছি, তখন আমরা যদি এরকম একটা চুক্তিতে যাই, তখন এর বিরোধী যে চক্র, যারা আমাদের মুসলিম পরিচয়কে অনেক ছোট করতে চায়, তারা অনেক বড় একটা সুযোগ পাবে যে, এই দেখছো, বলছিলাম না, তারা আসলে পাকিস্তান হইতে চায়, তারা আসলে রাজাকার হইতে চায়। তাদেরকে আপনি আসলে সুযোগ করে দিচ্ছেন। মিনিং, যারা এত বছর ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশে একটা বড় স্পেস দিছে, তাদেরকে আপনি একটা সুযোগ করে দিচ্ছেন এটা বলার জন্য, এই দেখছো, বলছিলাম না, এরা আসলে পাকিস্তানপন্থী, এরা আসলে রাজাকার, এরা আসলে দেশবিরোধী, এরা আসলে আত্মঘাতী অ্যান্ড সো অন। ২ নাম্বার যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে ভারতের জায়গা থেকে চিন্তা করেন। ধরেন আপনি আজকে ভারতের প্রধানমন্ত্রী এবং আপনি যখন দেখবেন যে বাংলাদেশ পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তিতে গেছে, আপনার জন্য এটাকে স্বাভাবিকভাবে নেওয়া অস্বাভাবিক। আপনাকে তখন অ্যাগ্রেসিভ হইতেই হবে। এখন প্রশ্ন হইল, আমাদের ফরেন পলিসির মূল নীতি হইল আমরা সবার বন্ধু, আমরা কারো শত্রু না। আমাদের ফরেন পলিসির একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফ্রেন্ডশিপ টু এভরিওয়ান, ম্যালিস টু নান। খেয়াল করেন, আপনি যদি ভারতের জায়গা থেকে চিন্তা করেন, তারা কি আসলে বাংলাদেশ আর পাকিস্তানের সামরিক চুক্তিকে শুধুই একটা ফ্রেন্ডশিপ হিসেবে দেখবে? তারা এটা দেখবে না। তারা এটাকে একটা সরাসরি সামরিক থ্রেট হিসেবে দেখবে। ঠিক যেরকম রাশিয়া ইউক্রেনের নেটো জয়েন করাকে একটা সরাসরি হুমকি হিসেবে দেখছে। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, দেশের অবস্থান কিন্তু বাসা বা গ্রামে বা শহরের অবস্থানের মতো না। ব্যাপারটা এমন না যে আপনি ধানমন্ডির অ্যাপার্টমেন্ট ছেড়ে উত্তরের অ্যাপার্টমেন্টে থাকলেন, অথবা আপনি আপনার চিটাগাংয়ের বাসা ছেড়ে ঢাকার বাসায় থাকলেন। দেশের অবস্থান বদলায় না। আপনার দেশের চারদিকে ভারত, একদিকে সমুদ্র, আরেকদিকে মায়ানমার। আপনি চাইলে এখন আপনার দেশকে নিয়ে চায়না অথবা তুর্কিয়ার পাশে গিয়ে আপনি আসলে বাসা নিয়ে আপনার দেশের অবস্থানকে পরিবর্তন করতে পারবেন না। তাই ভারতের সাথে এবং মায়ানমারের সাথে বাংলাদেশের কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থান হবে, এটা হচ্ছে গিয়ে মূল বিষয়। আমাদের ভৌগোলিক অবস্থান বদলাবে না। আচ্ছা, তাহলে কি হইলো এখানে? ২ টা থ্রেট আসলো। একটা হচ্ছে ভারত ইদার আপনাকে সামরিক আক্রমণ করতে পারে, অথবা একটা পার্মানেন্টলি ভারত বাংলাদেশের সাথে তার শত্রুটাকে অনেক গুণ বাড়ায় দিতে পারে। এখন কেউ বলতে পারে ভারতীয়রা তো বাংলাদেশীদেরকে নিয়ে অনেক খারাপ কথা বা অনেক অ্যাগ্রেসিভ কথা অলরেডি বলে। কিন্তু গত ৫০ বছরে কি আসলে ভারত কোনো সামরিক আক্রমণ বাংলাদেশে করছে? না, করে নাই। তাহলে বাংলাদেশ আসলেই কি এখন এটা খুব দরকার যে সে এমন করে একটা সামরিক চুক্তি করবে পাকিস্তানের সাথে, যেটাতে ভারত ফিল করবে আমাদের আর কোনো অপশন নাই এক্সট্রা একটা সামরিক অভিযান চালানো? ফুল ফ্লেজ ওয়ার না হইলেও অপারেশন সিন্দুরের মতো কতগুলা অপারেশন চালানো, এবং সেটার জন্য কি বাংলাদেশ আসলে প্রিপেয়ার্ড? বা আদৌ বাংলাদেশ যদি প্রিপেয়ার্ড হয়, বাংলাদেশ কি আসলে সেটা চায় ভারতের সাথে? বাংলাদেশের সাথে যদি ভারতের অপারেশন সিন্দুরের মতো কোনো সিচুয়েশন হয়, বাংলাদেশ কি আসলে শিওর যে টার্কি, সৌদি আরব এবং পাকিস্তান বাংলাদেশকে সরাসরিভাবে সাপোর্ট করবে সামরিকভাবে? এর কোনো গ্যারান্টি আছে এই চুক্তিতে সাইন করলে? না, নাই। আচ্ছা, আরেকটা আশঙ্কার কথা বলি। ভারতের বিরুদ্ধে চায়না এবং পাকিস্তানের অনেকগুলা বিষয়ে চরম উত্তেজনা বিরাজ করতেছে। ওই সময়ে এমন কি হইতে পারে যে চায়না এবং পাকিস্তান চাবে যে বাংলাদেশকে দিয়ে ভারতকে প্রেশার দেক? অথবা ভারত কি এটা ফিল করবে কিনা যে বাংলাদেশের মাধ্যমে পাকিস্তান এবং চায়না
সেভেন সিস্টার্স সহ এই পুরা এরিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি চায়না পাকিস্তান একদিকে, ভারত আরেকদিকে। এদের কনফ্লিক্টের মধ্যে বাংলাদেশকে একটা ফুটবল হবে কিনা। ঠিক যেরকম রাশিয়া একদিকে, ইউরোপ আমেরিকা আরেকদিকে, আর মাঝখানে ফুটবল হলো ইউক্রেন। ইউক্রেনের 1/3 অলরেডি রাশিয়া পুরোপুরি দখল করে দিছে। তাও ওই 1/3 যে মাটির আন্ডারে সবচেয়ে বেশি পরিমাণে দামি মিনারেলসগুলো আছে। সো এখনো ওই যুদ্ধ শেষ হয় নাই, বাট ডেফিনেটলি রাশিয়া ইউক্রেনের যুদ্ধে রাশিয়া আপার হ্যান্ড নিয়ে বসে আছে এবং ইউক্রেনের বহু মানুষ মারা গেছে। বাংলাদেশে কি আসলে ওই ঝুঁকি নেওয়ার কোনো কারণ আছে যেখানে একদিকে পাকিস্তান চায়না, আরেকদিকে ভারত, মাঝখানে বাংলাদেশ ফুটবল? আচ্ছা, আরেকটা এক্সাম্পল আসে। ধরেন আপনি আপনার ইকোনমি এবং মিলিটারিকে স্ট্রং করতে চান। দেখেন ইরান যে আমেরিকা এবং ইসরায়েলের সাথে একটা যুদ্ধে জড়াইলো বা জড়াইতে বাধ্য হইলো, ইরানকে আসলে সাপোর্ট করছে কে? ইরানকে কিন্তু আসলে কেউই তেমন সাপোর্ট করে না মিলিটারিলি। কিন্তু ইরান যখন তার নিজস্ব প্রযুক্তিকে স্ট্রং করতে পারছে, তখন ইরানকে কিন্তু কেউ হারাইতে পারে নাই। ইউক্রেন এবং ইরানের মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি। ইরান যখন নিজের ডিফেন্সকে স্ট্রং করছে, তখন ইরানের সাথে কেউ পারে নাই। আরেকদিকে ইউক্রেনকে ইউরোপ এবং আমেরিকা যতই সাপোর্ট করুন না কেন, ইউক্রেন কিন্তু ধ্বংস হয়ে গেছে। তাই বাংলাদেশকে মক্কা চুক্তি যত না রক্ষা করবে, তার থেকে বেশি বাংলাদেশকে রক্ষা করবে বাংলাদেশের নিজের ইকোনমিক এবং মিলিটারি পাওয়ার, এবং সেটাকে যদি আপনি স্ট্রং করতে না পারেন, কোনো ডিফেন্স প্যাক্ট আপনাকে রক্ষা করবে না বিপদে পড়লে। তাহলে বাংলাদেশের যদি আসলেই বাংলাদেশ ফিল করে যে তার অনেক নিরাপত্তা ঝুঁকি আছে এবং তার ইকোনমি স্ট্রং না, তাহলে কি এই মক্কা চুক্তির আওতায় আসাই তার জন্য একমাত্র পথ? না, একমাত্র পথ তো না। বাংলাদেশ সৌদি আরবের সাথে ভালো সম্পর্ক করতে পারে এবং করতেছে। অলরেডি আমাদের প্রাইম মিনিস্টার এই বছর ভিজিটে যাবে। আবার বাংলাদেশ তুর্কিয়ার সাথে একটা চমৎকার সম্পর্ক মেইনটেইন করতেছে। অলরেডি তুর্কিয়ার সাথে ড্রোন ফ্যাক্টরি নিয়ে কাজ আগাচ্ছে, আমি যতটুকু জানি। অলরেডি বাংলাদেশ চায়নার সাথে একটা সুন্দর সম্পর্ক রাখছে এবং এটার মাধ্যমে বাংলাদেশ ভালো প্রোগ্রেস করতে পারে এবং তখন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে একটা মিনিংফুল নেগোসিয়েশনে যাইতে পারে, একটা সুন্দর সুসম্পর্ক বজায় রাখতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি বাংলাদেশের চায়না প্রেম অথবা তুর্কিয়া প্রেম ইন্ডিয়া হয়তো পছন্দ করবে না, কিন্তু ওই অপছন্দ করাটা কখনোই কোনো যুদ্ধের হুমকি হবে না, অথবা সেটা হয়তো বা কোনো মিলিটারি অ্যাগ্রেশনকে সামনে নিয়ে আসবে না। সেখানে হয়তো বা নেগোসিয়েশনের জায়গাটা অনেক বড় থাকবে। খুব ঠান্ডা মাথায় আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি করার দরকার কি? আমি বুঝলাম পাকিস্তানের সাথে আমাদের ওই আলু পটল এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বাণিজ্য হইতে পারে, সেটুকু বুঝলাম। কিন্তু ১৯৭১ সালের যে বাস্তবতা, তার এবং আমাদের যে ভূ রাজনৈতিক বাস্তবতা, সেইখানে বাংলাদেশের আসলে কি দরকার পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তিতে যাওয়ার অথবা একটা ইকোনমিক ডিলে যাওয়ার, যেখানে পাকিস্তানের নিজের ইকোনমির অবস্থাই ১২টা। আপনি বাংলাদেশকে উন্নত করার জন্য চায়না থেকে আপনি ইকোনমি মিলিটারি সাপোর্ট নিতে পারেন, সৌদি আরব থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিতে পারেন, আপনি টার্কি থেকে মিলিটারিলি নিজের মিলিটারিকে অনেক স্ট্রং করতে পারেন, ড্রোন ফ্যাক্টরি বানাইতে পারেন, ব্যাস দ্যাটস ইট। আপনার তার কোনো কিছু দরকার নাই। তাহলে আপনার পাকিস্তানের সাথে চুক্তি করার যে রাজনৈতিক এবং জিওপলিটিক্যাল যে ঝুঁকি, সেই ঝুঁকিতে আপনি যাবেন কেন? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের সামরিক এবং অর্থনৈতিক উন্নতির জন্য এই মুহূর্তে এই মক্কা চুক্তিতে জয়েন করাটায় যতটুকু আমাদের লাভ, তার থেকে আমাদের ক্ষতি অনেক বেশি। আমি জানি এখন বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে জয়েন করে, এটাতে হয়তোবা দেশের অনেক মানুষ খুব আবেগে আপ্লুত হবে, হ্যাঁ আমরা এক মুসলিম উম্মাহ ইত্যাদি। কিন্তু আসলে মক্কা চুক্তি কতটা বাস্তবিক অর্থে এখনই বাংলাদেশকে হেল্প করতে পারে, সেটা কিন্তু এখনো স্পষ্ট না। আর এছাড়াও বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ আফ্রিকার অনেকগুলা মুসলিম দেশ আছে। ওই দেশগুলো জয়েন করুক। সিরিয়া, ইজিপ্ট জয়েন করুক। সৌদি আরব, তুর্কিয়া এবং পাকিস্তানের মাঝখানে এখানে কাতার আছে, এদিকে বাহরাইন আছে, ওমান আছে। এই দেশগুলো জয়েন করুক। বাংলাদেশের এখানে জয়েন করার তো অলরেডি এত অস্থির হওয়ার কোনো কারণ নাই। আমি যে কথাটা বলছিলাম, প্রেম করুক, বিয়ে করার তো এখনই দরকার নাই। বুঝুক, এদের সাথে ভালো সম্পর্ক রাখুক। বাংলাদেশ একটা বাংলাদেশ এই সম্পর্ক থেকে বেনিফিটেড হোক। কিন্তু পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তিতে এখন আসা, যেটাকে ভারত সরাসরি একটা সামরিক থ্রেট হিসেবে দেখবে, সেটা হয়তোবা এই মুহূর্তে কল্যাণকর হবে না। কখন বাংলাদেশের জন্য এই মক্কা চুক্তিতে জয়েন করা উচিত? যখন পৃথিবীর অবস্থা আরো স্টেবল এবং আরো ১০-১৫টা মুসলিম মেজরিটি কান্ট্রি অলরেডি জয়েন করছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফ্রিকান কান্ট্রিগুলা, ওমান, কাতার সবাই জয়েন করুক। তখন আমরা জয়েন করি। কারণ তখন এটার চেহারাটা দাঁড়াবে ওআইসির মতো। তখন এটা নিয়ে ভারতের সাথে অথবা অন্য কোনো দেশের সাথে আমাদের টেনশন হওয়ার সম্ভাবনা খুবই কম।
বাট এখন যেখানে মাত্র ৩ টা দেশ জয়েন করছে, চুক্তি করছে, সেখানে আমাদের জয়েন করাটা আবেগের বেশি, যুক্তির কম। তবে আমি সবকিছুর পরে এটা বলতে চাই, এখানে পক্ষের যারা বিশেষজ্ঞ, বিপক্ষের যারা বিশেষজ্ঞ তাদের ২ পক্ষের মধ্যেই শক্ত যুক্তি আছে। তারা অনেক ক্ষেত্রেই গবেষক, রিসার্চার এবং তারা আমার থেকে অনেক বেশি জ্ঞানী। এবং আমি মনে করি না যে ২ পক্ষেই সব দালালরা বসে আছে। এটা আমি মনে করি না। এখানে ২ পক্ষেই ভালো মানুষ আছে যারা দেশের ভালো চায়। যদিও তাদের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি হয়তোবা খুবই ভিন্ন। তাই আমি কারো মতামতকেই আমি ছোট বা খাটো করা আমার এখানে উদ্দেশ্য না। এবং আমার আজকের বক্তব্য সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত বক্তব্য। এটা কোনো রাজনৈতিক দল, প্রতিষ্ঠান বা তাদের মুখপাত্র হিসেবে আমি বলছি না। এটা শুধুই আমার ব্যক্তিগত পড়াশোনা, গবেষণার জায়গা থেকে দেশের কল্যাণে আমার এই ব্যক্তিগত মতামত প্রকাশ করা। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন।